রৌদ্র রুমে এসে শুয়ে পড়ে আর মনে মনে বলে, জান পাখি, আমি তোমাকে এখন থেকে এই রকম শাস্তি দেব যেন তুমি আমার প্রতি ফুটবল হয়ে যাও আর আমাকে ভালোবাসে ফেলো, তাহলে তুমি ও আমাকে ছেড়ে যেতে পারবে না। আমি চাই না তুমি আমার হাতের বাহিরে চলে যাও। তুমি যদি ওই আদনানকে পছন্দ করতে শুরু করো তাহলে আমার কি হবে জান পাখি? আমি তো এটা মেনে নিতে পারবো না, তাই এখন থেকে আমি তাই করব যেন তুমি ও আমিকে ভালোবাসতে শুরু করো। সকাল সকাল মিমরা সবাই উঠে পড়েছে। কমিউনিটি সেন্টারে রিয়ার বিয়ে হবে, তাই সবাই তাড়াতাড়ি রেডি হয়ে নেয়। মিমরা রিয়াকে নিয়ে পার্লারে চলে যায়। সাজগোজ শেষ হলে সবাই কমিউনিটি সেন্টারে চলে আসে। বরও চলে এসেছে। সবাই গেট ধরতে বিজি। মিমও গিয়েছিল গেট ধরতে, কিন্তু রৌদ্র ওদিকে চোখ রাঙিয়ে বলে এখান থেকে চলে যেতে, তাই ও চলে যায়। মিম মন খারাপ করে এক জায়গায় বসে আছে। তখনই আদনান আসে ওর কাছে আর মিমকে বলে, কি হয়েছে মিম, মন খারাপ কেন? কিছু না ভাইয়া, এমনি। মেরুন কলারের শাড়ি যেন একদম পরি, তোকে কিন্তু আজ অনেক সুন্দর লাগছে মিম। এই শাড়িতে অনেক মানিয়েছে তোকে। মিম একটু লজ্জা পায় আদনানের কথায়, তারপর আদনানকে বলে, থ্যাংক ইউ ভাইয়া। শুধু থ্যাংক ইউ, আর কিছু বলবে না? আর কি বলবো ভাইয়া? না কিছু না। আচ্ছা তুই থাক, আমি যাই ওইদিকে যেয়ে দেখি কি অবস্থা। মিম আর কিছুই বলল না। আদনান চলে গেল আর মনে মনে বলতে থাকে, তুমি কি বুঝো না মিম, আমার তোমাকে ভালো লাগে। আমার মনের কথা কি বুঝতে পারো না? আচ্ছা তুমি না বুঝলে ও আমি তোমাকে বুঝাবো। রৌদ্র এতক্ষণ দূর থেকে দেখছিল ওদের। রাগে ওর শরীর জ্বলে যাচ্ছে। এই আদনান বেশি বাড়াবাড়ি করছে। আমার জিনিসের প্রতি নজর দেয়া আমি সহ্য করব না। এই আদনানের তো কিছু একটা ব্যবস্থা করতে হবে। তার আগে মিমকে আমি দেখে নেই। আজ রাতে ওকে আমি বুঝাবো আমার কথার অবাধ্য হলে আমি কেমন হতে পারি। আজ তুমি বুঝবে জান পাখি, এই রৌদ্র কেমন, ওর কথা না শুনলে ও কতটা হিংস্র হতে পারে। বিয়ে পড়ানো শেষ হলে সবাই চলে যায়। রিয়াকে নিয়ে বররা এতক্ষণে বেরিয়ে পড়েছে। কমিউনিটি সেন্টারের সব কাজ মিটিয়ে রৌদ্র এখন বাড়িতে যাবে। মিমরা অনেক আগেই চলে গেছে বাড়িতে। বাড়ি যেয়ে রৌদ্র ফ্রেশ হয়ে মিমের রুমের দিকে যায়, তখনই দেখে মিম আদনানের সাথে কথা বলছে। এটা দেখে রৌদ্রের রাগ তিনগুণ বেড়ে যায়। ও নিজেকে কন্ট্রোল করতে পারছে না। মিমের এমন আদনানের সাথে মেলামেশা ও সহ্য করতে পারছে না, তাই ও মিমের কাছে যেয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয় মিমের গালে। মিম কিছু বলতে যাবে তার আগে রৌদ্র আরও দুইটা থাপ্পড় বসিয়ে দেয় মিমের গালে। ব্যথায় মিম কান্না করে দেয়। ওর মুখ দিয়ে কোনো কথা বেরুচ্ছে না। তখনই আদনান রাগী কণ্ঠে রৌদ্রকে বলল, ব্রো তুমি ওকে মারছ কেন? রৌদ্র চেঁচিয়ে আদনানকে বলল, তুই আমাদের মাঝে আসবি না। আমি ওকে কেন মেরেছি সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি? দূরে থাক আমাদের বিষয় থেকে। ব্রো তুমি কিন্তু কাজটা ঠিক করছো না, শুধু শুধু মিমকে মারছ। ঠিক ভুল কি তোর কাছ থেকে শিখতে হবে নাকি? আমাদের বিষয় আমাদের দেখতে দে। আদনান আর কিছু বলল না, ও চলে গেল। মিম এখনও ঠায় জায়গায় গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর কান্না করে যাচ্ছে। তখন রৌদ্র ওর হাত চেপে ধরে আর বলে, তোকে কতবার বলেছি আমার অবাধ্য হবি না, তুই তো আমার কোনো কথা শুনিস না। তখন মিম কান্না থামিয়ে বলল, কি করেছি আমি? আমি তো আপনার সব কথাই শুনে চলি, তারপর ও কেন আপনি আমার সাথে এমন করেন? তুই আমার কথা শুনলে তোর সাথে এমন করতাম না, বুঝেছিস তুই? তোকে কতবার বলেছি ছেলেদের থেকে দূরে থাকবি, কিন্তু তুই কি করিস? সেই ছেলেদের সাথেই ঘেঁষাঘেঁষি করিস। তোকে বলেছিলাম আদনানের থেকে দূরে থাকবি, কিন্তু না, তুই ওর সাথে ঘেঁষাঘেঁষি করিস, হেসে হেসে কথা বলিস, ও তোর গায়ে হাত দেয়। তোর লজ্জা করে না এসব করতে? প্লিজ চুপ করুন। আপনার মুখে কি একটুও আটকায় না? আদনান ভাইকে নিয়ে এমন কথা বলেন? উনাকে আমি আমার নিজের ভাইয়ের মতো দেখি, আর আপনি কি না সে উনাকে নিয়েই এমন বাজে কথা বলছেন? ছি, আপনার মন মানসিকতা এত নীচ আগে জানতাম না। এসব বলে মিম দৌড়ে ওর রুমে চলে যায়। রৌদ্র সেখান থেকে ওর রুমে চলে আসে। এসে একটা সিগারেট ধরায় আর সেটায় টান দেয় আর ভাবতে থাকে ও কেন মিমকে কোনো ছেলের সাথে সহ্য করতে পারে না, কেন ও মিমকে নিয়ে এতটা পসেসিভ, কেন ও মিমের সাথে এমন আচরণ করে।
সেটা কি মিমকে হারানোর ভয়? এসব ভাবতে ভাবতে ও অনেকগুলো সিগারেট শেষ করে সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালে রৌদ্র লেট করে ঘুম থেকে উঠোই, কলেজে ও যায় অনেক লেট করে। মিম আজ কলেজে এসেছে কিনা সেটা ও রৌদ্র জানে না, ও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই চলে এসেছে। 11টায় ঘুম ভাঙে মিমের। আজ ও কলেজ যায়নি, ওর জ্বর এসেছে, শরীর অনেক ফুরবল। ওর মা ওকে অনেকবার ডেকে গেছেন, ও দরজা খুলেনি, তাই আর উনি ওকে ডাকেননি। ভেবেছেন কাল অনেক ধকল গেছে, আজ কলেজ না গেলেও কিছু হবে না, আজ একটু রেস্ট নিক মেয়েটা। মিম ফ্রেশ হয়ে নিচে যায় নাস্তা করতে, কিন্তু নিচে যেয়ে ও মাথা ঘুরে পড়ে যায়। তখনই সবাই ওকে ধরাধরি করে ওর রুমে নিয়ে যায়। আদনান ডাক্তারকে কল করেছিল, ডাক্তার এসে মিমকে পরীক্ষা করে ওষুধ দিয়ে যায় আর রেস্ট নিতে বলে ডাক্তার চলে যায়। অন্যদিকে রৌদ্র মিমকে মনে মনে কলেজে খুঁজছে, কিন্তু মিমের দেখা নেই। কিছুক্ষণ পর মিমদের সাথে ওর ক্লাস আছে, তাই ও ক্লাসে একটু আগেই চলে আসে। স্টুডেন্টরা তো রৌদ্রকে দেখে বিরক্ত। এই মায় আগের সার গেলেন, 5 মিনিট পর অন্য সার আসার কথা, কিন্তু সার যেতে না যেতেই রৌদ্র চলে এসেছে। রৌদ্র এসেই মিমকে খুঁজছে, কিন্তু ক্লাসে কোথাও মিম নেই, অনুর পাশেও নেই। রৌদ্র ভাবে মিম কি কলেজে আসেনি, কেন আসেনি, ও তো নিয়ে আসেনি কলেজে, মিমের কি কিছু হয়েছে? এসব ভাবতে ভাবতে ও কিছুক্ষণ ক্লাস করিয়ে তারপর ছুটি নিয়ে চলে যায় বাড়িতে। বাড়িতে এসে মিমকে খুঁজতে থাকে, কিন্তু মিমের রুমে যাচ্ছে না, কারণ মিম ওর সাথে রেগে আছে, ওকে দেখলে আরও রাগ করতে পারে। রৌদ্রকে এমন অসময়ে বাড়িতে দেখে ওর মা অনেক অবাক হন, তাই উনি রৌদ্রকে জিজ্ঞেস করেন, কিরে রৌদ্র, তুই আজ এত তাড়াতাড়ি চলে এলে যে বাড়িতে? রৌদ্র ওর মাকে দেখে ভাবল, মাকে কি জিজ্ঞেস করব মিমের কথা। কিরে, কি হলো, কিছু বলছিস না কেন? আজকে এত তাড়াতাড়ি চলে এলি যে? আসলে মা, আমার একটা দরকারি কাজ ছিল, তাই চলে এলাম। ও আর কোনো কিছু না ভেবে ওর মাকে জিজ্ঞেস করেই নিল, আচ্ছা মা, মিম কোথায়, ও কলেজে যায়নি কেন? তার আগে বল, তুই ওকে নিয়ে যাসনি কেন? আসলে মা, আমার একটু জরুরি কাজ ছিল, তাই চলে গেছিলাম। অহোহো, আচ্ছা। মিমের অনেক জ্বর, তাই ও যায়নি? ও মাথা ঘুরে পড়ে গেছিল, ডাক্তার ওকে দেখে গেছে, এখন ও ওর রুমে আছে, রেস্ট নিচ্ছে। কি হহো, ওর জ্বর হয়েছে বলে ও চলে যায় মিমের রুমে। মিম চোখ বন্ধ করে শুয়ে আছে, রৌদ্র আসতেই ওর দিকে একবার দেখে আবারও চোখ বন্ধ করে শুয়ে থাকে। রৌদ্র বুঝতে পারে মিম ওর সাথে রেগে আছে, অভিমান করেছে। রৌদ্র মিমের কাছে যায়, কিন্তু মিম ওর দিকে তাকায় না। রৌদ্র মিমকে জিজ্ঞেস করে, তোর কি কষ্ট হচ্ছে? মিম রৌদ্রের কথার কোনো জবাব দেয় না। রৌদ্র আবারও জিজ্ঞেস করে, তোর কি কষ্ট হচ্ছে? মিম আবারও কোনো জবাব দিল না। এইবার রৌদ্র মিমের মাথায় হাত বুলায় আর বলে, কি হলো, রাগ করেছিস আমার সাথে? মিম বলে, কেন রাগ করব আপনার সাথে? আপনি আমার কে হন যে রাগ করব আপনার সাথে? কেন, আমি কি তর কেউ হই না? না হন না, কেউ হন না। তাহলে কেউ বানিয়ে নে। মানে? মানে কেউ বানিয়ে নিতে বললাম আর কি। এখন তো কেউ হই না, যদি বানিয়ে নিসস তাহলে হয়ে যাব। মিম অভিমান করে বলল, না, আমি আপনাকে কিছু বানাতে চাই না, আপনি আমাকে শুধু শুধু মারেন, বকা দেন। যদি আমাকে কিছু বানিয়ে নিস তাহলে মারব না, বকা ও দেব না, শুধু আদর করব। আমার তো সব কিছু আছে, তাহলে আপনাকে কি বানাবো? আর আপনি তো আমার ভাই আছেন। নো নো, ভাই হই না আমি তর, অন্য কিছু হতে চাই। মানে কি হবেন? কিছু না পড়ে বলবো নি। এখন বল, কেমন লাগছে তর? জানি না। এখনো কি অভিমান করে আছিস আমার সাথে? জানি না। আর অভিমান করে থাকিস না, কাল একটু বেশি রিয়েক্ট করে ফেলেছি। তুই তো জানিস আমি তোকে কোনো ছেলের পাশে সহ্য করতে পারি না। আচ্ছা, আপনি কেন আমাকে কোনো ছেলের পাশে সহ্য করতে পারেন না বলবেন একটু? কারণ আমি তোকে ভালোবাসি। কি হহ, আপনি আমাকে ভালোবাসেন? মিম রৌদ্রের কথা শুনে অনেক অবাক হয়। হ্যাঁ, আমি তোকে ভালোবাসি, সেই ছোটবেলা থেকে ভালোবাসি, তাই ছোটবেলা থেকে আমি তোকে আগলে রেখেছি, ছেলেদের কাছ থেকে দূরে রেখেছি।
তোকে আমি তখন শাসন করতাম, কারণ আমি চাইতাম না তুই অন্য ছেলের সাথে মিশে অন্য ছেলেকে ভালোবেসে ফেলিস, সে কারণে আমি তোকে শাসন করতাম। কিন্তু তুই মনে করতি আমি তোকে সহ্য করতে পারি না। বিশ্বাস কর, আমি তোকে ভালোবাসতাম বলেই আগলে রাখতাম, সহ্য করতে পারতাম না এমন কিছু না। আচ্ছা, তুই কি আমাকে ভালোবাসিস? মিম রৌদ্রের কথা শুনে এবার সবটা বুঝতে পারে, ওর কাছে এখন সবটা ক্লিয়ার। কি হলো, কিছু বল। মিম কি বলবে কিছুই বুঝতেছে না, ও এখন লজ্জা পাচ্ছে রৌদ্রের কথায়। রৌদ্র ওকে ছোটবেলা থেকে ভালোবাসে, ঈষস কি লজ্জা। এসব ভাবতে ভাবতে মিম হাত দিয়ে মুখ ঢাকে। রৌদ্র বুঝতে পারে মিম লজ্জা পাচ্ছে, তাই ও মিমকে বলে এখন কিছু বলতে হবে না, আগে তুই সুস্থ হয়ে যা, তারপর বলি। সেটা বলে রৌদ্র চলে যায় ওর রুমে। রৌদ্র রুমে এসে মনে মনে বলে, যাক, এতদিনে মনের কথাটা বলে নিজেকে হালকা লাগছে। আমি জানি মিম ও আমাকে ভালোবাসে, ওর হ্যাঁই হবে। পরের দিন রিয়ারা আসবে রৌদ্রদের বাড়িতে। বিয়ের 2 দিন পর আসতে হয়, এটাই নিয়ম নাকি রাদিফদের বাড়িতে। রিয়া, রাদিফ, ওর ছোট বোন ঋষিতা আর রাদিফের ফুফাতো ভাই নাহিদ আসে রৌদ্রদের বাড়িতে। রিয়া এসেই ওর মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ওর মা ওকে সান্ত্বনা দিয়ে বলে, কান্না করিস না মা, সব মেয়েকেই বিয়ের পরে শ্বশুর বাড়িতে থাকতে হয়। মিম ও আগের থেকে কিছুটা সুস্থ হয়েছে। রিয়া এসেছে শুনে ও দৌড়ে নিচে চলে আসে। মিম এসে রিয়াকে বলে, কি রিয়াপু, আমাকে কি ভুলে গেলা নাকি? না রে পাগলি, ভুলিনি বলে রিয়া মিমকে জড়িয়ে ধরে। তারপর মিম রিয়াকে নিয়ে ওর রুমে চলে যায় গল্প করতে। নাস্তা করে রিয়া ওর মা আর ফুফুর সাথে গল্প জুড়ে দেয়। অন্যদিকে মিম যায় বাগানের দিকে। ওর ভালো লাগছিল না কিছুই, কেমন যেন অস্বস্তি লাগছিল। রিয়া ও ওর মামুনিদের সাথে কথা বলছে, তাই ও ভাবল বাগানে যাই, হেঁটে আসি, যদি ভালো লাগে ওখানে। এই ভেবে মিম বাগানে হাঁটাহাঁটি করছে, এমন সময় কেউ পেছনে থেকে ডাক দেয়, এই যে মিচ, শুনছেন? মিম পেছনে তাকায়, দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে, কিন্তু এটা আবার কে আর ও কেই বা ডাকছে কেন? মিম ছেলেটাকে জিজ্ঞেস করে, আপনি কি আমাকে বলছেন? আপনি ছাড়া তো এখানে আর কাউকে দেখতে পাচ্ছি না মিচ। মিম দেখে, তাই তো, আরও তো কেউ নেই, সবাই বাড়ির ভেতরে, এখানে শুধু ও আর এই ছেলেটা আছে। কি মিচ, কি দেখছেন আপনি? আমি ছাড়া তো এখানে আর কেউ নেই। আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? জি, আমার নাম মিম, কিন্তু আপনি কে? আরে, আমি আপনার বোনের দেওর। কেন, আপনি আমাকে ভেতরে দেখেননি? সরি, আসলে আমি খেয়াল করিনি, রিয়া আপুকে দেখে সব ভুলে গেছিলাম। অহোহো, আচ্ছা, তা রিয়া আপুকে অনেক ভালোবাসেন নাকি যে উনাকে দেখে সব ভুলে গেলেন? জি হ্যাঁ, রিয়া আপুকে অনেক দেখে খুশিতে সব ভুলে গেছি। এভাবে আরও কিছুক্ষণ ওরা গল্প করে। তখনই রৌদ্র ওদের দেখতে পায় বাগানে। মিমকে ও এতক্ষণ খুঁজছিল কিন্তু পাচ্ছিল না, তাই বাগানের দিকটায় আসে আর দেখতে পায় ওদের দুজনকে একসাথে দেখে রৌদ্রের তো রাগে গা জ্বলে যাচ্ছে। একটা মাছকে সে আগলে রাখতে পারছে না, একটা পরে আরেকটা বিড়াল আসছে সেটা নিয়ে যাওয়ার জন্য। ভাইরে ভাই, তোরা কি দুনিয়া আর কোনো মেয়ে পাস না? এই আমার একটা মায়ে ভালোবাসার মানুষের দিকেই কেন তোদের নজর পড়তে হবে? বাড়িতে এক আপদকে সরাতে পারছি না, নতুন আরেক আপদ এসে জুটেছে। সবে মাত্র ভালোবাসার মানুষকে পটালাম, কিন্তু এখনও সে পটল কি না বুঝতে পারছি না, তার উপর এই আপদগুলো এসে জুটেছে। শালা বিড়ালের দল কোথাকার! ওদের একটা ব্যবস্থা করতে হবে দেখছি। রৌদ্র আরও কিছুক্ষণ আপন মনে ওদের বকে ভেতরে চলে যায়। রৌদ্র ভেতরে এসে সোফায় বসে গল্প করছে রাদিফের সাথে। তখন মিম আর নাহিদ একসাথে ভেতরে আসে হেসে হেসে। রৌদ্র ওদের দেখে তো রাগে ওর শরীর জ্বলে যাচ্ছে, তাই ও অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে মিমের দিকে তাকায়। মিম হাসতে হাসতে হঠাৎ দেখতে পায় রৌদ্র ওর দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। ভয়তো মিমের গলা শুকিয়ে যাচ্ছে, আজ না জানি কি হয়। ও মুখে হালকা হাসি রেখে রাদিফ আর রৌদ্রের দিকে এক পলক তাকিয়ে চলে যায় কিচেনে ওর মামুনিদের কাছে। রৌদ্র এখনো রেগে আছে। তখনই নাহিদ এসে রৌদ্রের পাশে বসে আর রৌদ্রের সাথে পরিচিত হতে হাত বাড়িয়ে বলে, হাই, আমি নাহিদ, আর আপনি তো রৌদ্র ভাবির বড় ভাই, তাই না?
রৌদ্র মুখে জুড়ে কিছুটা হাসি এনে বলে হ্যাঁ আমি রৌদ্র বলে হ্যান্ডশেক করে নাহিদের সাথে। আর মনে মনে বলে শালা বিড়াল কোথাকার আমার মাছের দিকে নজর দেয়া, তাই না দাঁড়া আজ তরে আমি মজা দেখাচ্ছি। রৌদ্র ভাইয়া যদি হাতটা একটু ছাড়তেন আর কি। এতক্ষণ রৌদ্র হ্যান্ডশেক করার মাধ্যমে জুড়ে চেপে ধরেছিল নাহিদের হাত আর মনে মনে ভাবছিল বেটা এত শখ না তর আমার জানপাখির উপর নজর দেয়ার একটা মাছ নিয়ে কারাকারি, তাই নানে এবার মজা করে মাছ খা বলে আরও জুড়ে চেপে ধরে নাহিদের হাত। কি হলো ভাইয়া ছাড়েন, আর কতক্ষণ হ্যান্ডশেক করবেন? তারপর ও রৌদ্র নাহিদের হাত ছাড়ছিল না। এবার নাহিদ নিজেই জোর করে রৌদ্রের হাত ছাড়িয়ে নেয় আর মনে মনে বলে বুঝলাম না এই ছেলে কি পাগল নাকি রে বাবা, কেমন জুড়ে আমার হাতটা চেপে ধরেছিল, আরেকটু হলে তো ভেঙেই যেত। এভাবে আরও কিছুক্ষণ রৌদ্র রাদিফের সাথে গল্প করে। কিছুক্ষণ পর আদনান এসে যোগ দেয় ওদের সাথে। আদনানকে দেখে রৌদ্র মনে মনে বলে এই এসে গেল আরেক আপদ। এতদিন দেশের বাহিরে ছিল ভালোই ছিল, দেশে এসেই কিনা নজর দিল আমার জানপাখির উপর। শালার বেডা দুইডারে আমি দেখে নিব বলে ও সবাইকে রেখে নিজের রুমে চলে যায়। আদনান রু কুচকে মনে মনে ভাবে এর আবার কি হলো, আমি আসতেই চলে যাচ্ছে কেন? তারপর আদনান গল্প করতে থাকে রাদিফ আর নাহিদের সাথে। মিম, রিয়া, ঋষিতা, আরফা চারজন মিলে অনেকক্ষণ গল্প করে। ঋষিতা অনেক মিশুক একটা মেয়ে, তাই ও এসেই সবার সাথে মিশে গেছে। এভাবেই ওরা চারজন আরও অনেক গল্প করে। রাতে খাওয়া দাওয়া করে সবাই ঘুমাতে চলে যায়। আজ আরফার সাথে ঋষিতা ঘুমাবে। মিমকে ও বলেছিল ওরা ওদের সাথে ঘুমানোর জন্য, কিন্তু মিম অসুস্থ থাকার কারণে আর ওদের সাথে ঘুমায়নি। রিয়া আর রাদিফ রিয়ার রুমেই ঘুমায়। নাহিদকে রৌদ্রের রুমে থাকার জন্য বলেছিল রৌদ্রের মা, কিন্তু নাহিদ ওর রুমে সামনে আসা মাই রৌদ্র ওর মুখের উপর দরজা বন্ধ করে দেয়। বেচারা নাহিদ মনে মনে ভাবে এই বেডা কি পাগল নাকি, কেমন ব্যবহার করে ওর সাথে। এখন ও কোথায় ঘুমাবে? মেহমান বাড়িতে এসে কি ও ভুল করল নাকি? আর ও এই বাড়িতে মেহমান জানা সত্ত্বের রৌদ্র ওর সাথে কেমন আচরণ করে। নাহিদ রৌদ্রের রুমের সামনে দাঁড়িয়ে এসব ভাবছে। তখন রৌদ্রের মা এখান দিয়েই যাচ্ছিলেন নিজের রুমে। উনি নাহিদকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করেন তুমি এখানে দাঁড়িয়ে কেন বাবা, তুমি কি ঘুমাবে না? আসলে আন্টি। নাহিদকে পুরো কথা বলতে না দিয়ে রৌদ্রের মা বলেন রৌদ্র মনে হয় ঘুমিয়ে পড়েছে, তুমি আমার সাথে আসো, আমি তোমাকে ঘুমানোর জায়গা দেখিয়ে দিচ্ছি বলে উনি নাহিদকে নিয়ে আদনানের রুমে যান আর আদনানকে বলেন আজকে নাহিদের সাথে ঘুমাতে। আদনান ও আর কিছু বলল না, ও নাহিদকে বলে এখানে শুয়ে পড়ার জন্য। তারপর রৌদ্রের মা চলে যান। উনি জানতেন রৌদ্র কাউকেই ওর পাশে ঘুমাতে দেবে না, তাই উনি নাহিদকে আদনানের রুমে নিয়ে যান। সকালে সবাই একসাথে নাস্তা করে। বিকেলে রিয়ারা চলে যাবে, তাই আজ রৌদ্র আর মিমকেও কলেজে যাবে না, রৌদ্রের মা যেতে বারণ করেছে। নাস্তা শেষে সবাই একসাথে বসে গল্প করছে। নাহিদ এসে বসে মিমের পাশে, এটা দেখে রৌদ্র আদনান হিংসে জ্বলে যায়। রৌদ্রে তো রাগে গা জ্বলে যাচ্ছে, যেন এখনই নাহিদকে ভেজে ভর্তা করে ফেলবে এমন অবস্থা ওর। অন্যদিকে আদনানের মন চাচ্ছে নাহিদকে নিয়ে এখনই পানিতে চুবিয়ে মারতে। তখনই আদনান আর রৌদ্র দুজনের চোখাচোখি হয়। আদনান রৌদ্রের দিকে তাকিয়ে হালকা মুচকি হাসে, ওর রাগটা রৌদ্রকে দেখাতে চায় না, কিন্তু রৌদ্র আদনানকে দেখেই বুঝতে পেরেছে ও রেগে আছে। তখন রৌদ্র একটু মজা পায়, কিন্তু পর মুহূর্তে আবারও রেগে ফুঁসে উঠে নাহিদের কথা শুনে। নাহিদ মিমকে বলছে আজ তো আমরা চলে যাব, আর তো তোমার সাথে কথা হবে না, যদি তোমার নাম্বারটা দিতে তাহলে পরে ও কথা বলতে পারতাম। কথাটা শুনে মিম রৌদ্রের দিকে তাকায়, দেখে রৌদ্র ওর দিকে তাকিয়ে আছে যেন আজ চোখ দিয়ে ওকে জ্বালিয়ে দেবে। মিমের তো ভয় কলিজা শুকিয়ে যায়। ওর কি দরকার ছিল নাহিদের সাথে এত ভালো করে কথা বলার? এখন এই বেডা নাহিদ ওর নাম্বার চেয়ে বসেছে। এখন ও কি করবে, দেবে নাকি দেবে না? না দিল নাহিদ কি মনে করবে, আর দিল তো রৌদ্র মনে হয় ওকে মেরাই ফেলবে। মিম কি করবে না করবে ভেবে শেষমেশ নাম্বার দিয়ে দেয়। আজ মিমের বিয়ে আদনানের সাথে, কিন্তু মিমের মন সায় দিচ্ছে না এই বিয়েতে। তারপরও এই বিয়েতে ও রাজি হয়েছে শুধু মায় রৌদ্রের উপর অভিমান করে।
মিম মন থেকে কখনো এই বিয়ে মেনে নিতে পারবে না, কিন্তু ও শুধু বিয়েতে রাজি হয়েছে রৌদ্রের সাথে অভিমান করে আর ওর মার দিকে তাকিয়ে। ঘরোয়া ভাবে বিয়ে হবে ওদের, তাই বেশি আয়োজন করা হয়নি। এই কিছু আত্মীয় স্বজন এসেছে, বিয়ে শুরু হবে কিছুক্ষণ পর, কিন্তু আদনানের কোনো দেখা নাই। মিম ওর রুমে আছে, দুইজনকে দুই রুমে রেখে কবুল বলানো হবে, তাই মিম জানে না আদনান বাড়িতে নেই। রাত 12টা বাজে, কিন্তু আদনানের এখনো কোনো খবর নেই। কিছুক্ষণ পর বরের কবুল বলা শেষ, মিমকেও কবুল বলতে বলা হয়। ও অনেক কান্না করে, কবুল বলবে নাকি বলবে না ভাবছে। হঠাৎ কি মনে করে যেন কবুল বলে দেয়। রাত 2টো বাজে, মিমকে বরের রুমে আনা হয়। রিয়া আর আরফা মিমকে বসিয়ে রেখে ওরা চলে যায়। মিম একা একা অন্ধকার রুমে বসে আছে। তখনই কেউ রুমে প্রবেশ করে আর এসেই চলে যায় ওয়াশরুমে। মিম একইভাবে এখনো বসে আছে। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয় রৌদ্র আর মিমকে বলে, যাও ফ্রেশ হয়ে আসো। মিম রৌদ্রকে দেখে একটু অবাক হয় না, কিন্তু অবাক হবার নাটক করে যেন ও অনেক শকট। রৌদ্রকে দেখে তারপর কিছু না বলে ও ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে, কারণ এখন কিছু বললে ওর 12টা বেজে যাবে। কি ভাবছেন রৌদ্র এখানে কি করে এলো? আদনানের সাথে তো মিমের বিয়ে হবার কথা, আর মিম ও বা কেন রৌদ্রকে দেখে অবাক হলো না? তাই তো, তাহলে চলুন জেনে আসা যাক কি হয়েছিল। ওই দিন মিম নাহিদকে নাম্বার দেয়াতে রৌদ্র ওর উপর অনেক রেগে যায়, যে কারণে ও আবারও মিমকে কয়েকটা থাপ্পড় মারে। ওর আর মিমের মধ্যে অনেক ঝগড়া হয় নাহিদকে নিয়ে, আবার আদনানকে নিয়েও কথা শোনায় রৌদ্র মিমকে। এক পর্যায়ে ঝগড়া বড় হয়, রৌদ্র রাগ করে বাড়ি ছেড়ে চলে যায়। আবার ওদের ঝগড়া আদনান শুনছিল। আদনান বুঝতে পারে রৌদ্র মিমকে ভালোবাসে, আর ও জানে রৌদ্র থাকা সত্ত্বেও কখনো মিমকে পাবে না, তাই রৌদ্র বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরের দিন ও মিমের মাকে আর রৌদ্রের মাকে মিমকে বিয়ে করার কথা বলে, আর বলে মিম বাড়ির মেয়ে বাড়িতেই থাকবে, অন্য কোথাও বিয়ে হলে যদিও কষ্ট পায় বর যদি ভালো না হয়। ও ছোটবেলা থেকে অনেক কষ্ট পেয়েছে, তাই আদনান ওকে আর কষ্ট পেতে দেবে না। এসব বুঝিয়ে বাজিয়ে ও মিমের মা আর বাকি সবাইকে রাজি করিয়ে নেয়, আর মিম ও রৌদ্রের সাথে অভিমান করে বিয়েতে রাজি হয়ে যায়। আর মিম জানত রৌদ্র কখনো মিমকে অন্য কারো সাথে বিয়ে হতে দেবে না, আর রৌদ্রকে বাড়ি ফিরিয়ে ও আনতে পারবে এই বিয়ের মাধ্যমে, তাই মিম বিয়েতে রাজি হয়েছিল। 5 মিনিট পর মিম ওয়াশরুম থেকে বের হয়, কিন্তু ওর ভেতরে ভয় কাজ করছে রৌদ্র কেমন রিয়েক্ট করবে ওর সাথে। এখন ও বিয়েতে রাজি হয়েছিল এটা তো রৌদ্র জানে, কিন্তু এখন রৌদ্র ওর সাথে কি করবে এটা ভেবে মিমের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপর ও ভয় ভয় মিম যে বিছানায় শুতে, কিন্তু রৌদ্র কি আর ওকে এমনি এমনি ছেড়ে দেবে নাকি? রৌদ্র মিমকে চেঁচিয়ে বলে, যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো, একটুও নড়াচড়া করলে তোমার খবর আছে কিন্তু। মিম ভয়ে ঢুক গিলে। আজ রৌদ্র ওর সাথে না জানি কি করে কে জানে। তখনই রৌদ্র আসে মিমের সামনে, এসেই মিমের হাত পেছনে নিয়ে চেপে ধরে আর রাগে দাঁতে দাঁত চাপল। কটমট করে বলল, খুব শখ না তোর বিয়ে করার, যে লাফিয়ে লাফিয়ে রাজি হয়ে গেলি বিয়ে করতে? আজ তোকে আমি এমন শাস্তি দেব যেন জীবনে ও বিয়ের নাম না নিস আর আমার কথার অবাধ্য না হস। রৌদ্র মিমের হাত জোরে চেপে ধরায় মিম অনেক ব্যথা পাচ্ছে, তাই ও কাঁদো কাঁদো হয়ে রৌদ্রকে বলল, প্লিজ ছেড়ে দিন, আমি ব্যথা পাচ্ছি। এইটুকুতেই ব্যথা পেলে হবে নাকি জানপাখি? আজ তো তোমাকে অনেক বড় শাস্তি পেতে হবে, আমার কথার অবাধ্য হও, তাই না আজ থেকে আর অবাধ্য হবার কথা মাথায় আসার আগেই আমার শাস্তির কথা মাথায় আসবে তোমার। বলেই মিমের হাতের বাঁধন হালকা করে মিমকে নিজের দিকে ঘুরায়। মিমের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, ওর সারা শরীর থরথর করে কাঁপছে, ও বুঝতে পারছে না রৌদ্র ওকে কি শাস্তি দিতে চাচ্ছে। রৌদ্র মিমকে হ্যাচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। হঠাৎ এমন হওয়ায় মিম যে রৌদ্রের বুকের মধ্যে গিয়ে পড়ে, ওর ঠোঁট যে লাগে রৌদ্রের বুকে। মিমের গরম নিঃশ্বাস গিয়ে পড়ছে রৌদ্রের বুকে। রৌদ্র একটু কেঁপে উঠে, এই প্রথম কোনো মেয়েকে সে স্পর্শ করছে কাছে থেকে, তার ভালোবাসার মানুষকে সে স্পর্শ করছে। কখনো কোনো মেয়ের ধারে কাছেও যায়নি শুধু মিমের জন্য। ও মিমকে অনেক ভালোবাসে, তাই অন্য কাউকে ও নিজের কাছে আসতে দেয়নি, আর আজ কিনা সেই ভালোবাসার মানুষ তাকে রেখে অন্য কাউকে বিয়ে করে নিতে চাচ্ছিল। এটা ভেবে রৌদ্রের রাগ আরও বেড়ে যায়। ও মিমের ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়ে 5 মিনিট পর মিমের ঠোঁট ছেড়ে ওর ঘাড়ে কিস করে। মিম কেঁপে উঠে,
ও রৌদ্রকে বাধা দিতে চায় কিন্তু রৌদ্র ওকে ছাড়ে না, ও ওর কাজ করে যায়। আস্তে আস্তে রৌদ্র মিমের সারা গলায় কিস করে মিমের বুকের উপর থেকে কাপড় সরাতে যায়, তখনই মিম জুড়ে একটা থাপ্পড় বসিয়ে দেয় রৌদ্রের গালে। রৌদ্র রাগে কটমট করে, থাপ্পড়ের কারণে রৌদ্রের রাগ 3 গুণ বেড়ে যায়। ও রাগে মিমের গালে 2টা থাপ্পড় বসিয়ে দেয় আর বলে, আমার কাছে আসলেই তোর যত সমস্যা তাই না? খুব তো বিয়ে করে নিচ্ছিলি, ওই আদনান তোকে ছুলে বুঝি তোর সমস্যা হতো না তাই না? শুধু আমি ধরলেই তোর সমস্যা? মিম বুঝতে পারে ও ভুল করে ফেলেছে, তাই ও কাঁদো কাঁদো হয়ে রৌদ্রকে বলে, আমি এমন করতে চাইনি, সরি, ভুল করে হয়ে গেছে। রৌদ্র মিমের কোনো কথা শুনে না, ও মিমকে বলে, আমি তোর কোনো কথা শুনতে চাই না, আমার ছোঁয়া তোর ভালো লাগেনি তাই না? আদনান তোকে ছুলে ভালো লাগতো। মিম আবারও বলে, আমার ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দিন, বলে কান্না করে দেয়। মিমের কান্না দেখে রৌদ্রের ভেতরটা নড়ে উঠে। ও মিমের সাথে যতই রাগ করুক, মিম কাঁদলে ও কষ্ট পায়। আস্তে আস্তে নিজেকে শান্ত করার চেষ্টা করে। মিম কান্না করতে করতে রৌদ্রকে জড়িয়ে ধরে। এবার রৌদ্রের রাগ আস্তে আস্তে কমতে থাকে। মিম রৌদ্রকে জড়িয়ে ধরে, কেঁদে কেঁদে সরি বলে যে ওর ভুল হয়ে গেছে, ও ভুলে থাপ্পড় মেরে দিয়েছে, কারণ আগে কখনো ও কোনো ছেলের এত কাছাকাছি যায়নি বা কেউ ওর সাথে এমন করেনি, তাই ও কি করবে ভেবে পাচ্ছিল না, তাই ভুলে অমন করে ফেলেছে। রৌদ্র মিমকে কিছুই বলছে না, ও বুঝতে পারছে মিমের এমন করার বিষয়টা। মিম আবারও বলতে থাকে, আমি বিয়ে করতে রাজি হয়েছি আপনাকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য। আমি জানতাম আপনি আমার বিয়ে অন্য কারো সাথে হতে দেবেন না, আমার বিয়ে শুনলে অবশ্যই আপনি চলে আসবেন, তাই আমি বিয়েতে রাজি হয়েছিলাম। এটা শুধু আমার অভিনয় ছিল, আমিও আপনাকে ভালোবাসি, সত্যি অনেক ভালোবাসি আপনাকে। এসব বলতে বলতে মিম জুড়ে কান্না করে দেয়। এবার রৌদ্র বুঝতে পারে মিম কেন এমন করেছে, তাই ও আস্তে আস্তে মিমকে ওর সামনে দাঁড় করায়। মিম হাইটে একটু ছোট হওয়ায় রৌদ্র মিমকে ওর পায়ের উপরে তুলে মিম ওর পাটা একটু উঁচু করে দাঁড়ায়, কিন্তু মিম কান্না করেই যাচ্ছে। তারপর রৌদ্রের মিমের থুতনি ধরে ওর দিকে তাক করে। রৌদ্র মিমের চোখ মুছে দেয় আর বলে, যদি আমি না আসতাম তাহলে কি হতো? আদনানকে কি বিয়ে করে নিতে? মিম এখনো কেঁদেই যাচ্ছে, কেঁদে কেঁদে বলে, আমার বিশ্বাস ছিল আপনি আসবেন, যদি না আসতেন তাহলে আমি সুইসাইড করতাম। কি হো হো হো, তুমি সুইসাইড করতে? তুমি কি পাগল? সুইসাইড করতে হবে কেন? তাহলে আর কি করতাম? আপনি না আসলে আমি ওই আদনান ভাইকে কখনোই বিয়ে করতাম না, আর যেখানে আপনার সাথে বিয়েই হবে না, আপনাকে ভালোবেসে পেতাম না, সেখানে আমার বেঁচে থাকার দরকার কি? মরে যেতাম আপনি বিহীন। রৌদ্র মিমের ঠোঁটে আঙ্গুল ঠেকিয়ে বলে, চুপ, একদম চুপ, আর কখনো মরার কথা মুখেও আনবে না, বুঝেছ? বলে মিমকে জড়িয়ে ধরে। মিম ও রৌদ্রকে জড়িয়ে ধরে। এভাবেই দুজনের রাগ অভিমান শেষ হয়ে যায়। কিছুক্ষণ পর রৌদ্র দুষ্টুমি করে মিমকে বলে, বাসরটা কি করব না? তোমার শাস্তি তো এখনো বাকি। মিম লজ্জা পেয়ে যায় রৌদ্রের কথায়, লজ্জায় ও রৌদ্রের বুকে মুখ লোকায় আর রৌদ্রকে বলে, আমার একটু সময় দরকার। রৌদ্র মিমের কথায় সম্মতি জানিয়ে দুজন একসাথে ঘুমোতে চলে যায়। সকালে মিম ঘুম থেকে উঠে দেখে রৌদ্র ওকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। ও রৌদ্রের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। রৌদ্রের ফর্সা মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে, মনে হচ্ছে ও যেন অনেকদিন ঘুমোয়নি। তাই মিম আর রৌদ্রকে ডাকল না, ভাবল ও ঘুমুচ্ছে, ঘুমাক ও। আর ও কিছুক্ষণ রৌদ্রকে দেখে ওর কপালে একটা চুমু দিয়ে ফ্রেশ হতে চলে যায়। রৌদ্রের ঘুম ভাঙে লেট করে, তাই ও আর কলেজ যেতে পারে না। সবাই একসাথে বসে নাস্তা করছে। রৌদ্রের মা বলেছে কিছুদিন কলেজ থেকে ছুটি নিতে, কিন্তু রৌদ্র নিষেধ করে দিয়েছে, ও ছুটি নিতে পারবে না, এখন 1 মাস পর এইচএসসি পরীক্ষা, তাই এখন ছুটি নিলে হবে না। হঠাৎ আদনান আসে। বাড়িতে এসে মিমকে ডাকতে শুরু করে। মিম আদনানকে দেখে ওর কাছে যেতে চায়, কিন্তু রৌদ্র ওকে চোখ দিয়ে ইশারা করে না যেতে, তাই ও যায় না। আদনানকে দেখে বাড়ির সকলে রেগে যায়, রাগ করে, কেউ ওর সাথে কোনো কথা বলছে না। তখন আদনান মিমকে দেখে বলে, সরি মিম, কাল রাতে আমার একটা দরকারি কাজ পড়ে গেছিল, তাই আমি তাড়াহুড়ো করে চলে যাই, সেখানে পড়ে তাড়াতাড়ি আসতে চেয়েছিলাম, কিন্তু পড়ে কি হয়েছিল আমার কিছু মনে নেই। যখনই আমার জ্ঞান ফেরে আমি দেখি আমি একটা অপরিচিত জায়গায়, আর সকাল হয়ে গেছে, তাই আমি যত দ্রুত সম্ভব আমি বাড়ি চলে আসি।
তারপর আদনান ওর বাবা মাকে বলে, বাবা মা কাজী ডাকো, আমি এখনই বিয়ে করব। কথাটা শেষ হবার আগেই আদনানের মা এসে ঠাসস করে একটা থাপ্পড় বসিয়ে দেন আদনানের গালে। এসব দেখে রুদ্র মনে মনে হাসছে। উনি রাগে কটমট করে বলেন, বিয়ের থেকে কি এত বড় কাজ ছিল তোমার যে বিয়ে রেখে আগে কাজ করতে গেছিলে? একবারও কি ভেবেছিলে মিমের কথা? কাল তুমি না আসায় বেচারি মিমের কেমন অবস্থা হয়েছিল, কত কষ্ট পেয়েছিল মেয়েটা। ছোটবেলা থেকে মেয়েটা কত কষ্ট পেয়েছে, আর এখন তুমি যা করলে তাতে ওর কি অবস্থা হয়েছিল? যদি কাল রুদ্র ওকে বিয়ে না করতো তাহলে ওর কি হতো বলো তো? মেয়েটা যে উনি আর কিছু বলতে পারলেন না, উনি কেঁদে দিলেন। আদনান তো ওর মায়ের কথা শুনে আকাশ থেকে পড়েছে, ওর এমন অবস্থা, ও অবাক হয়ে বলে, কি হহ রুদ্র, ব্রোর সাথে মিমের বিয়ে হয়ে গেছে? নো নো, আমি এই বিয়ে মানি না, আমি আবারও মিমকে বিয়ে করব। মিম চলো আমার সাথে, আমরা এখনই বিয়ে করব বলে মিমের হাত ধরে মিমকে উঠাতে যায়। মিমের খারাপ লাগে আদনানের মায়ের কথা শুনে, ও এমনটা করতে চায়নি, বিয়েটা ও করতে চায়নি, অভিনয় করতে যে শুধু শুধু ও আদনানের মাকে কষ্ট দিয়ে দিল। তখনই রুদ্র এসে কষিয়ে একটা থাপ্পড় মারে আদনানের গালে। আদনান টাল সামলাতে না পেরে চেয়ারের উপর রেয়ে পড়ে। তখনই মিমের ভাবনা ভাঙে, মিমের কিছু করার নেই, তাই ও দেখে যাচ্ছে সব। রুদ্র দাঁতে দাঁত চেপে আদনানকে বলে, তর সাহস কি করে হয় আমার বউয়ের হাত ধরার? ও এখন তর ভাবি হয় বুঝেছিস? কোনো সাহসে তুই ওকে এখন বিয়ে করার কথা বলিস? যখন বিয়ে করার কথা ছিল তখন তো পালিয়ে গিয়েছিলি, এখন কেন ঢং করতে এসেছিস? আদনান রুদ্রের কথা শুনে রাগে কিরমির করে উঠে ও সোজা হয়ে দাঁড়ায় আর রুদ্রকে বলে, তুমি কাজটা ঠিক করলে না ব্রো, আমি তোমাকে দেখে নেব বলে হন হন করে চলে যায়। কেউ আর ভালো করে নাস্তা না করে, সবাই রেজার রুমে চলে যায়। মিম রুমে এসে বিছানায় বসে আছে আর রুদ্র অন্য পাশে বসে ল্যাপটপে কি যেন করছে। মিমের বাড়িতে এখন ভালো লাগছে না, ও ভাবছে কেন যে কলেজ গেলাম না, আম্মু আর মামুনি কেন যে কলেজে যেতে দিল না, ধুর ভাল লাগে না। তখন মিমের মাথায় আসে, আচ্ছা আদনান ভাইয়ার সাথে উনি কি কিছু করেছিলেন নাকি? না হলে আদনান ভাইয়া তো বিয়ের রাতে বাহিরে যাওয়ার কোনো কথা না। আচ্ছা উনাকে কি জিজ্ঞেস করব উনি কিছু করেছিলেন নাকি না? কি করি ভাবতে ভাবতে মিম বলে উঠে, উনাকে বরং জিজ্ঞেস করেই দেখি, না হলে আমার পেটের ভেতর কথাটা গুতোগুতি শুরু করে দেবে। যেই ভাবা সেই কাজ, মিম যে রুদ্রকে জিজ্ঞেস করেই নেয়, আচ্ছা আদনান ভাইয়ার সাথে কি আপনি কিছু করেছিলেন বিয়েটা আটকানোর জন্য? সত্যি বলবেন কিন্তু? রুদ্র ল্যাপটপ থেকে চোখ সরিয়ে মিমের দিকে তাকায় আর বলে, আদনানের সাথে আমি কিছু করেছি কি না সেটা জেনে তুমি কি করবে? বলুন নি প্লিজ, আমার জানতে খুব ইচ্ছে হচ্ছে। বলতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলুন? তুমি কি আমার শর্তটা মানতে রাজি আছো? যদি রাজি থাকো তাহলে বলতে পারি। আচ্ছা বলুন কি শর্ত? তখন রুদ্র বলে, আমাকে একটা চুমু দিতে হবে, তাহলে আমি তোমাকে সব বলবো। কি হো, এইটা তাহলে আপনার শর্ত? হুম, এটাই আমার শর্ত। এখন বলো শর্ত মানতে রাজি আছো কিনা? মিম রুদ্রের কথায় অনেক লজ্জা পায় আর বলে, অন্য কোনো শর্ত দেয়া যায় না? না, অন্য কোনো শর্ত নাই, এই শর্ত মানতে পারলে তোমার সব প্রশ্নের ওর দেব। এখন বলো শর্তটা কি পূর্ণ করতেছে নাকি আর প্রশ্নের ওর লাগবে না? না না, প্রশ্নের ওর লাগবে। তাহলে শর্ত মেনে চুমুটা দিয়ে দাও। মিম আবারও লজ্জা পায় রুদ্রের কথায় আর মনে মনে বলে, এই বেডার যে লজ্জা শরম নাই সেটা তো আগে জানতাম না। আগে তো কত ভালো ছিল, এমন কথা বলতো না, বিয়ে হতে না হতেই আসল চেহারা দেখিয়ে দিচ্ছেন। কি হলো, কি ভাবছ দিবা নাকি দিবা না? না দিলেও আমি গেলাম, কিন্তু আমার অনেক কাজ আছে। মিম লজ্জা লজ্জা মুখ নিয়ে নিচের দিকে তাকিয়ে বলে, দিচ্ছি, চোখ বন্ধ করুন আগে। কেন চোখ কেন বন্ধ করতে হবে? জানি না, আমার লজ্জা লাগে তাই চোখ বন্ধ করতে হবে। আরে লজ্জা কিসের, আমরাই তো, তাই না? আমার বরং চোখ খোলাই থাক, তুমি চুমুটা দিয়ে দাও। মিম মনে মনে ভাবে, কি লুচু বেডারে বাবা, বললাম চোখ বন্ধ করলে দেব, কিন্তু লুচু বেডা তো আমার কথা শুনছেই না, বলতেছে চোখ খোলা রাখা অবস্থায় দিতে। আমার যে লজ্জা সেটা উনি বুঝেন না নাকি?
নাকি নিজের মতো সবাইকে লুচু মনে করে বুঝলাম না। কি হলো, কি ভাবছো, দিবা নাকি চলে যাব? দিচ্ছি, আগে চোখ বন্ধ করেন তারপর। ঠিক আছে, যেহেতু প্রথমবার তাই মেনে নিলাম, পরের বার থেকে কিন্তু চোখ খুলে রাখবো, সেভাবেই দিতে হবে বলে রৌদ্র চোখ বন্ধ করে। তখনই মিম রৌদ্রের কপালে একটা চুমু দেয় আর লজ্জায় সাথে সাথে চোখ বন্ধ করে নেয়। রৌদ্র চোখ খুলে মিমের লজ্জা মিশ্রিত মুখের দিকে তাকায়। এই মুহূর্তে রৌদ্রের ইচ্ছে করছে মিমের লজ্জা মিশ্রিত মুখের দিকে তাকিয়ে সারা জীবন কাটিয়ে দিতে। রৌদ্র একদৃষ্টিতে তাকিয়ে থাকে মিমের দিকে। কিছুক্ষণ পর মিম চোখ মেলে তাকায়, সামনে তাকিয়ে দেখতে পায় রৌদ্র একদৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। এতে মিম আরও লজ্জা পায়। কিছুক্ষণ পর মিম হালকা গলা ঝাঁকি দেয়, তখনই রৌদ্রের ধ্যান ভাঙে। তারপর মিম বলে, এবার বলুন আপনি আদনান ভাইয়ার সাথে কি করেছিলেন? আচ্ছা বলছি, শুনো তাহলে। আমি বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর তোমার বিয়ে যখনই আদনানের সাথে ঠিক হয়, তখন আম্মু আমাকে ফোন করে জানায় তোমার বিয়ে ঠিক হয়ে গেছে আদনানের সাথে, আমি যেন তাড়াতাড়ি বাড়িতে চলে আসি। তোমার বিয়ে ঠিক হয়েছে কথাটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমি একদিন হলো না বাড়ি ছাড়লাম, তার মধ্যে কি না তোমার বিয়ে ও ঠিক হয়ে গেছে, এটা ভাবতেই রাগে আমার গা জ্বলে উঠে। আমি কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পর আমি বুঝতে পারি আমি বাড়ি থেকে চলে যাওয়া আর আমাদের ঝগড়ার সুযোগটা কাজে লাগিয়ে আদনান তোমাকে বিয়ে করতে চাচ্ছে, কারণ ও জানে আমি থাকা সত্ত্বে ও কখনো তোমাকে পাবে না। এগুলো ভেবে আমি আমার রাগ কন্ট্রোল করতে পারছিলাম না। শুধু মনে হচ্ছিল ও যদি তোমাকে কেড়ে নেয় তাহলে আমার কি হবে, তাই আমি ও প্ল্যান করি কিভাবে ওর থেকে তোমাকে বাঁচানো যায়, কি করলে সাপ ও মরবে লাঠি ও ভাঙবে না। যেই ভাবা সেই কাজ। আমি জানতাম আদনানের একটা জিএফ ছিল, ও যখন বাহিরে ছিল তখন, কিন্তু দেশে আসার আগে ওদের ব্রেকআপ হয়ে যায়। তাই আমি ওই মেয়ের নাম্বারটা অনেক কষ্টে ম্যানেজ করে ওকে বলি তোমার বয়ফ্রেন্ড অন্য কাউকে বিয়ে করে নিচ্ছে, পারলে আটকাও। আর আমরা দুজন প্ল্যান করি, বাকি কাজটা ওই মেয়েটাই করেছে। মেয়েটা কি করেছে সেটা বলুন। বলতে পারি, যদি আরেকটা চুমু দাও তাহলে। কি যে বলেন না, একটা চুমু তো দিলাম, আরেকটা কেন দেব? আমার আরও 2টা চুমু লাগবে, যদি দেও তাহলে বাকিটা বলবো, না হলে বলবো না, এখন ভেবে দেখো কি করবে। আর দিতে পারবো না, আপনি এমনি বলে দেন না প্লিজ। না না, তা তো হবে না। আমার বিবাহিতা বউয়ের কাছ থেকে ও শর্ত দিয়ে চুমু নিতে হচ্ছে, সেটা আমি মানতে পারছিলাম না, তারপর ও অনেক কষ্টে মেনে নিয়েছি। এখন বারবার যদি শর্ত দিয়ে চুমু নিতে হয় সেটা তো আমি মানতে পারবো না, কিন্তু এটা লাস্টবার শর্তের চুমু বলে মেনে নিচ্ছি আর কি। এখন দেখো তুমি কি করবে, চুমু দিয়ে বাকি কথাগুলো শুনবে নাকি শুনবে না। মিম মনে মনে ভাবতে থাকে, যতক্ষণ না বাকি কথাগুলো না শুনি তাহলে তো রাতে আমার ঘুমই আসবে না, তার থেকে বরং 2টা চুমু দিয়েই দেই। আমি তো আর কোনো পর পুরুষকে চুমু দিচ্ছি না, আমার স্বামীকেই তো দিচ্ছি, পাপ হবে না দিয়েই দেই। কি হলো, কি ভাবছ, দিবে নাকি? রৌদ্রকে বাকি কথা বলতে না দিয়ে মিম বলল, ঠিক আছে দিচ্ছি, আবার চোখ বন্ধ করুন। আবার কেন চোখ বন্ধ করতে হবে? চোখ বন্ধ করতে বলছি তো, করুন না হলে। ঠিক আছে করছি। রৌদ্র চোখ বন্ধ করে, কিন্তু আর চোখে মিমকে দেখে। তখনই মিম রৌদ্রের 2 গালে 2টো চুমু খায়, সাথে সাথে লজ্জায় হাত দিয়ে মুখ ঢেকে নেয়। রৌদ্র চোখ মেলে তাকায় আর মিমের এমন কাণ্ড দেখে মুখ টিপে হাসে। কিছুক্ষণ পর রৌদ্র বলে উঠে, এত লজ্জা পেতে হয় নাকি? এখন বরং লজ্জা সাইডে রেখে বাকি কথাগুলো শুনে নাও, না হলে পড়ে কিন্তু বলবো না। মিম সাথে সাথে মুখ থেকে হাত সরিয়ে বলে, বলুন বলুন, আমি শুনছি। রৌদ্র আবারও বলতে শুরু করে, তারপর ওই মেয়েটা আদনানকে ফোন করে বলে যে ওর সাথে দেখা করার জন্য, না হলে ওই মেয়ে বাড়িতে যে সবাইকে জানিয়ে দেবে ওর সাথে আদনানের রিলেশন ছিল। এই কথা শুনে আদনান অনেক ভয় পেয়ে যায়, কারণ যদি ওই মেয়েটা বাড়িতে এসে সব বলে দেয় তাহলে ও তোমাকে পাবে না, তাই ও সাথে সাথে চলে যায় ওই মেয়ের কাছে ওকে বুঝিয়ে বলতে ও যেন এমন না করে।
কিন্তু ওখানে যে ওই মেয়ের সাথে দেখা করার পর মেয়েটা কথা বলতে বলতে আদনানকে ড্রিঙ্কস করায় আর ড্রিঙ্কসের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে দেয়, তাই এটা আমাদের প্ল্যান ছিল। তারপর ড্রিঙ্কস করে আদনান সেখানেই ঘুমিয়ে পড়ে আর আমি চলে আসি বাড়িতে। আর আদনান না আসায় সবাই অনেক টেনশন করছিল, কিন্তু আমি এসে ওদের বুঝাই আদনান পালিত গেছে আর সবাইও সেটা বিশ্বাস করে নেয়। আদনান পালিয়ে গেছে, এখন তোমার কি হবে ভেবে সবাই আমার সাথেই তোমার বিয়ে দিয়ে দেয়। আমি আগে থেকে জানতাম সবাই এটাই করবে, তাই আমি এই প্ল্যানটা করেছিলাম। বলে ডেভিল স্মাইল করে। কি সাংঘাতিক আপনি এটা করেছেন, আপনি তো অনেক চালাক দেখছি। একটু চালাক না হলে কি চলে? যদি চালাক না হতাম তাহলে যে আমার ভালোবাসার মানুষকে হারাতে হতো, তাই না? আর চালাক হওয়ার জন্যই তো তোমাকে পেয়ে গেলাম বেবি। আদনান নিজের রুমে বসে আছে আর ভাবছে, রৌদ্র ব্রো তুমি যেটা করেছ একদম ঠিক করনি, আমি তোমার থেকে মিমকে কেড়ে নেব। আচ্ছা তিশা কাল কেন হঠাৎ করেই বা আমাকে ফোন করলো, আর ও কিভাবে জানলো কাল আমার বিয়ে? ওর সাথে তো আমার অনেক আগেই ব্রেকআপ হয়ে গেছিল, তাহলে ও কেন আবার হঠাৎ করে ফিরে আসতে চাইলো? আমি শিওর উইটা তুমিই করেছ রৌদ্রই, আমি তো তোমাকে দেখে নেব বলে জুড়ে টেবিলে ঘুষি মারে। এভাবে কেটে যায় অনেক দিন। মিমের পরীক্ষাও শেষ, এখন ভার্সিটিতে ভর্তি হবার প্রস্তুতি নিচ্ছে। পড়তে পড়তে জীবনটা তেনা তেনা হয়ে যাচ্ছে বেচারির। আর অন্যদিকে তো আছেই ওর ভিলেন টিচার হাজবেন্ড, যে এক মুহূর্ত বসে থাকার সময়ই দিচ্ছে না বেচারিকে। কোথায় ভেবেছিল এইচএসসি পাশ করে পড়ালেখা বাদ দিয়ে সুন্দরমতো সংসার করবে, তা আর হল না রৌদ্রের জন্য। শেষমেশ মিম অনার্সে ভর্তি হয় ইংলিশ সাবজেক্ট নিয়ে। কোথায় ও ভেবেছিল সহজ যেকোনো একটা সাবজেক্ট নিয়ে শুধু নামেই পড়বে, তার হলো কই রৌদ্র কি আর তা হতে দেয়? রৌদ্র বলে দিয়েছে ইংলিশ নিয়েই ওকে পড়তে। হে ভাগ্য, ওর সায় দেয়নি, ইংলিশ সাবজেক্টেই চান্স পেয়ে যায়। সাথে সাথে বেচারির মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আজ মিমদের নবীন বরণ অনুষ্ঠান। মিম আর অনু দুজনে শাড়ি পরে এসেছে, যদিও মিম শাড়ি পরতে চায়নি, কিন্তু অনুর জোরজরিতে শাড়ি পরে আসতে হয়েছে। আবার মনে মনে ভয় পাচ্ছে রৌদ্রকে নিয়ে। রৌদ্র বলেছে শুধু ওর সামনেই শাড়ি পরতে পারবে, আর বাহিরে কখনো যেন মিম শাড়ি পরে বের না হয়। কিন্তু তারপর ও মিম শাড়ি পরে চলে এসেছে, রৌদ্রকে না জানিয়ে অনুর সাথে রৌদ্রের আগে বের হয়ে এসেছে। তাই মিম রৌদ্রকে নিয়ে ভয় ভয় আছে। রৌদ্র কলেজে এসে মিমকে খুঁজছে, কিন্তু খুঁজেই পাচ্ছে না। পাবে কি করে? মিম তো প্ল্যান করেছে ওর থেকে লুকিয়ে থাকবে, রৌদ্রের সামনেই আসবেই না। রৌদ্র মিমকে খুঁজে না পেয়ে মিমকে কল করে, কিন্তু মিম কল ধরছে না। রৌদ্র এমনিতেই রেগে আছে মিমের উপর, কারণ ও রৌদ্রকে না বলে একা একা কলেজে চলে এসেছে, তার উপর আবার মিম ওর কল ধরছে না। এতে রৌদ্রের রাগ আরও দ্বিগুণ বেড়ে যায়। অন্যদিকে রৌদ্রের কল দেখে মিম বুঝে যায় রৌদ্র কলেজে এসে পড়েছে আর মিমকে খুঁজছে, তাই ওর ভয় আরও বেড়ে যায়। এখন রৌদ্র যদি ওকে শাড়ি পরা দেখে নেয় তাহলে রেগে যাবে, সেটা মিম ভালো করেই জানে। তাই ও ভাবে এখন ও কি করবে। ভাবতে ভাবতে হঠাৎ ওর মাথায় আসে, এখন আমি বাড়িতেই বরং চলে যাই, এখানে ভালো লাগছে না। আর ভয় নিয়ে কতক্ষণই বা উনার থেকে লুকিয়ে থাকবো? উনার সামনে একবার না একবার তো পড়তেই হবে। আর উনি ও কি বসে থাকবেন নাকি সেই আমাকে খুঁজে বের করবেন? তার থেকে ভালো উনি দেখার আগেই আমি বাসায় চলে যাই, সেটাই ভালো হবে। যেই ভাবা সেই কাজ। মিম অনুকে বলে আমি বাসায় চলে যাচ্ছি, উনি যদি আমাকে শাড়ি পরা দেখেন তাহলে আর রক্ষে নেই আমার, তাই উনি দেখার আগে আমি বাড়ি চলে যাচ্ছি, তুই থাক বলেই মিম দৌড়ে চলে যায় অনুকে কিছু বলতে না দিয়ে। কিন্তু অনুর টেনশন হয় মিমকে নিয়ে। মিম কখনো একা কলেজে আসেনি, সবসময় রৌদ্রের সাথে এসেছে, আর আজ ও অনু সাথে ছিল। কিন্তু এখন মিম একা একা চলে যাচ্ছে, যদি ওর কোনো বিপদ হয় এটা ভেবে অনু চলে যায় রৌদ্রকে বলতে। মিম কলেজ গেটের বাহিরে চলে আসে, কিন্তু কোনো রিকশা পাচ্ছে না, তাই ও হেঁটে হেঁটে যাওয়া শুরু করে। হাঁটতে হাঁটতে কলেজ থেকে কিছু দূর চলে আসে, আর দেখতে পায় রাস্তার পাশে কিছু বকাটে ছেলেরা একটা মেয়েকে অনেক বিরক্ত করছে, মেয়েটাকে বাজেভাবে টাচ করছে। মিম তো সেটা দেখে অনেক ভয় পেয়ে যায়। ও মনে মনে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ এই যাত্রায় বাঁচিয়ে নাও, আর জীবনে একা বের হব না বলে ও ওদের পাশ কাটিয়ে চলে যেতে নেয়। তখনই তাদের মধ্যে একটা ছেলে মিমকে দেখে অন্য ছেলেদের বলে, এই দেখ দেখ কি সুন্দর মাল, এরে ছাড় আর চল ওই সুন্দরী রে ধরি বলে ওরা মিমের কাছে আসতে থাকে। মিম ওদের আসতে দেখে ভয় যে পথে এসেছিল সেদিকেই দৌড় দেয়।
অনু রৌদ্রকে খুঁজতে থাকে, কিছুক্ষণ পর রৌদ্রকে পেয়েও যায়। অনুর রৌদ্রের সামনে যেয়ে রৌদ্রকে বলে দেয় মিম একা একা বেরিয়ে গেছে স্যার, যদি ওর কোনো বিপদ হয় আপনি যান মিমের কাছে। রৌদ্র ও আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে যায়। ওর মিমকে নিয়ে অনেক টেনশন হচ্ছে, মিম একা একা কখনো এভাবে যায়নি, কিন্তু আজ ও ওইকা চলে গেছে। রাগে টেনশনে যেন রৌদ্রের মাথা ফেটে যাচ্ছে। রৌদ্র গেটের সামনে এসে দারোয়ানকে জিজ্ঞেস করে মিমের কথা। দারোয়ান ও বলে দেয় মিম রিকশা না পেয়ে হেঁটে হেঁটে চলে গেছে, এতক্ষণে হয়তো বেশি দূর যেতে পারেনি। রৌদ্র আর দেরি না করে সেদিকেই দৌড় দেয়। মিম দৌড়াতে দৌড়াতে হঠাৎ কারো সাথে ওর ধাক্কা লাগে, ও পড়ে যেতে নেয়, কিন্তু সে মুহূর্তে ওপর প্রান্তের মানুষটি ওকে ধরে বুকে জড়িয়ে নেয়। কিছুক্ষণ পর মিম চোখ তুলে উপরে তাকায় আর দেখতে পায় রৌদ্র ওর সামনে ওকে জড়িয়ে ধরে আছে। রৌদ্রকে দেখে তো অনেক ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে রৌদ্র এখানে কি করছে, ওর তো এখন এখানে থাকার কথা না, তাহলে ও এখানে কি করছে। ভয় তো মিমের গলা শুকিয়ে যাচ্ছে, একদিকে ওই বকাটে ছেলেরা, অন্যদিকে রৌদ্র, এখন কি হবে। ও কি করবে, রৌদ্র যদি ওকে বকা দেয় না, ও আর ভাবতে পারছে না, ভয় ও কান্না করে দেয়। মিমের আচমকা এমন কান্না করাতে রৌদ্র ভেবাচেকা খেয়ে যায়, ও বুঝতে পারছে না মিম কান্না করছে কেন। তখনই পেছনে থেকে একটা ছেলে বলে উঠে, কিরে এই চেমরি তো দেখছি দৌড়ে দৌড়ে নাগরের কাছে চইলা আইছে, কোনো ব্যাপার না, আমারা না হয় নতুন নাগর হইয়া যামু। বলে একটা ছেলে এগিয়ে যায় মিমদের দিকে। যখনই ও মিমের হাত ধরতে যাবে রৌদ্র ওই ছেলেকে কষিয়ে একটা থাপ্পড় মারে। তখন তো ছেলেটার রাগ উঠে যায়, বলে আমাকে থাপ্পড় মারলি, দেখ আমি তর কি অবস্থা করি, বলে রৌদ্রকে মারতে আসে। রৌদ্র মিমকে এক পাশে সরিয়ে দিয়ে ওই ছেলেকে একটা ঘুষি মারে। তখন অন্য ছেলেরা এগিয়ে আসে, রৌদ্র এক এক করে সবাইকে মারতে থাকে। এভাবে অনেকক্ষণ মারামারি চলতে থাকে। তখনই একটা ছেলে বলে, এই ওর সাথে তো আমরা পেরে উঠব না, চল ওই সুন্দরী রে লইয়া এখান থেকে পালাই। বলে ও যায় মিমের কাছে। মিমকে যখনই ধরতে যাবে রৌদ্র এসে ওরেও পেটায় আর বলে, তুই আমার বউ নিয়ে পালাবি না, তর এত শখ, আমি আজ তর শখ বের করে দেব। বলে বেদুম পেটায় ওই ছেলেদের আর সব রাগ মেটায় ওদের উপর। ওই ছেলেগুলো রৌদ্রের সাথে পেরে উঠছিল না। তখন একটা ছেলে ছুরি বের করে, ছুরি দেখে মিম অনেক ভয় পেয়ে যায় আর চিল্লিয়ে রৌদ্রকে বলে, ওরা ছুরি নিয়ে এসেছে, আপনি এখান থেকে চলে আসুন। বলতে না বলতেই একটা ছেলেটা ছুরি নিয়ে এসে রৌদ্রের পিঠে ঢুকিয়ে দেয় আর অনেক রক্ত বের হয়। এটা দেখে মিম জুড়ে চেঁচিয়ে উঠে। তখন অন্য ছেলেগুলো রক্ত দেখে ভয় পেয়ে যায় আর বলে, এই চল এখান থেকে, না হলে ঝামেলায় পড়তে হবে। তাই ওরা সবাই দৌড়ে চলে যায়। মিম দৌড়ে রৌদ্রের কাছে যায় আর কান্না করতে করতে বলে, আপনার কিছু হবে না, আমি আপনার কিছু হতে দেব না, আপনার কিছু হলে আমার কি হবে। দেখি আপনি বেশি ব্যথা পেয়েছেন, কোথায় ব্যথা পেয়েছেন, পিঠে ব্যথা পেয়েছেন, বলে পিঠে ফু দিতে থাকে। রৌদ্র মিমের এমন পাগলামি দেখে বলে, শান্ত হও মিম, আমার কিছু হয়নি। মিম রৌদ্রকে বলে, কিছু হয়নি মানে, আপনার পিঠে ছুরি ঢুকিয়ে দিয়েছে আর আপনি বলছেন কিছু হয়নি। বলে মিম কান্না করতে থাকে। কিছুক্ষণ পর আস্তে আস্তে রৌদ্র অজ্ঞান হয়ে যায়। মিম কি করবে ভেবে পাচ্ছে না। তারপর ও অনুর কাছে কল দেয়। অনু কলেজ থেকে আরো স্যারদের নিয়ে চলে আসে। পরে সবাই মিলে রৌদ্রকে হসপিটালে নিয়ে যায়। মিম বাড়িতে কল করে জানিয়ে রৌদ্রের বাবার কাছে। কিছুক্ষণ পর উনি ও সবাইকে নিয়ে চলে আসেন। মিম এখনো কান্না করে মিম এখনো কান্না করে যাচ্ছে। রৌদ্রের মা আর মিমের মাওকে সামলাচ্ছেন। রৌদ্রকে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয়া হয়, অতিরিক্ত ব্লাডিং হওয়ার অজ্ঞান হয়ে গেছিল, ডাক্তার বলেছে ভয়ের কিছু নেই। তারপর ও মিম কান্না করছে আর নিজেকে দোষারোপ করে যাচ্ছে যে ওর কারণে রৌদ্রের এমন অবস্থা হয়েছে। রৌদ্রের মাওকে বুঝিয়ে পারছেন না যে এখানেই ওর কোনো দোষ ছিল না, কিন্তু মিম এই কথাটা কোনোভাবে মানতে চাইছে না, ও কান্না করেই যাচ্ছে। রৌদ্র মিমকে ডেকে পাঠায় নিজের কেবিনে। মিম যায় রৌদ্রর কেবিনে, যেয়ে রৌদ্রের সামনে বসে, কিন্তু হঠাৎ করে রৌদ্রকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রৌদ্র মিমকে বলে, কান্না করছো কেন মিম, আমি তো ঠিক আছি, তুমি শান্ত হও প্লিজ। চলবে।